সবাইকে শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা। এই ব্লগটা তোমরা যখন দেখবে তখন ঠিক এটা কালী পুজোর পরের দিন 21 তারিখ। আর আমার এই ভিডিও শ্যুট বা ব্লগটা হয়েছিল 20 তারিখ। আমি আমার আগের ব্লগে বলেছি যে বনগাঁর বাড়িতে, আমার যে বনগাঁর বাড়ি মা বাবার ওখানে, আমাদের এটা বহু 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 বছরের আমাদের বংশের পুজো, বাড়ির পুজো। এটা হয় হচ্ছে দীপান্বিতা লক্ষ্মী পুজো বলে যেটা হয় কালী পুজোর দিন, সেই দীপান্বিতা লক্ষ্মী পুজো, অলক্ষ্মী বিদায়। তো সবাইকে অনেক 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 শুভেচ্ছা কালী পুজোর। এবং আমার এই ব্লগটা দেখতে থাকো পুনমের গল্পে। আজ পুনমের গল্পের নতুন অধ্যায় হচ্ছে দীপান্বিতা কালী পুজো, এই দীপান্বিতা লক্ষ্মী পুজো, যেটা কালী পুজোর দিন হয়। এই শুরু হয়ে গেছে মায়ের সব গোছানো সকালবেলা থেকে। বাবা যথারীতি লাইটের সাজানোর ব্যাপারটা বাবা দেখে, তো বাবা অলরেডি লাইটের কাজ সাজানো এইগুলো বাবা করে দিয়ে আবার অন্য কাজে চলে গেছে। আর মা যথারীতি শুরু করেছেন হচ্ছে আমাদের মা লক্ষ্মীকে বসানোর ব্যবস্থা করছেন, সাজাচ্ছেন। আমাদের কিন্তু পুজো কোনো মূর্তি বা কোনো প্রতিকৃতি এইসবের নিয়ে কোনো পুজো হয় না। আমাদের পুজো হয় হচ্ছে গাছকৌটো দেওয়া থাকে, এবং যেটাকে আমরা বলি বাঙালিরা আড়ি, বা হচ্ছে যেটার মধ্যে ধান ফেলা হয় সেইটাই। এবার মা সেই ধানটাই ফেলছেন আড়ির মধ্যে, ধানটাকে পুরো মানে ভরিয়ে দিতে হয়, আর তার মাঝখানে একটা গাছকৌটো রাখতে হয়, এবং তারপর সেইটাকে শাড়ি পরিয়ে মালা পরিয়ে একটা মা লক্ষ্মীর মানে কী বলবো, একটা মা লক্ষ্মীর রূপের মতো তৈরি করা হয়, যেটাকে দেখলে মনে হয় যেন একজন মা বা একজন মেয়ে ঘোমটা পরে লক্ষ্মী ঠাকুরের মতো বসে আছেন। যথারীতি আমার মেয়ে ঘুম থেকে উঠেছে, ওঠার সাথে সাথে তার চলে আসা হয়ে গেছে, সে অলরেডি স্নান টান করে নিয়েছে। তারপরে এই যে ঘুম থেকে উঠে সে আগে দেখছিল যে কী হচ্ছে, বিকজ আমাদের আর এখন সকালবেলা থেকে রান্নার মাসি এসে গেছেন, মিতা মাসি আমাদের বাড়িতে অনেক অনেক বছর ধরেই এই অনুষ্ঠান পারপাসে উনি আসেন এবং রান্না করেন। কারণ এই সময়টা কি হয়, সকালবেলা উনি যদি রান্নার দিকটা না দেখেন তাহলে মা পুজোর গোছানো, পুজোর ভোগ রান্না করা, এগুলো মা পারে না। এবার যেটা হয় যে প্রথম দিকে মেয়ে হওয়ার আগে অবধি আমি মায়ের হাতে হাতে যতটা পারতাম গোছাতাম, চেষ্টা করতাম, কিন্তু মেয়ে হওয়ার পর পুরো টাইমটা তো আমাকে মেয়েকে দিতে হয়, যার জন্য সেইটা আর ওইদিকে হয়ে ওঠে না। এই সব সকালে জল খাবারের পর্ব চলছে, লুচি আলুর তরকারি। তো দিদির ছেলেকে আমি ভিডিও করছিলাম, ও লজ্জা পাচ্ছিল। আর আমার মেয়ে যথারীতি শুরু করে দিয়েছে কিছু কিছু কাজ, মানে কাজ বলবো না, অকাজ করা। ওই দেখো ফুলটাকে ও ঠাকুরকে দিতে চাইছে। আমি বারণ করছি যে মা এখন দিস না, ফুলটাকে ঝুড়িতে রাখ, যখন দেওয়ার সময় হবে তখন তুমি দেবে। ওই ছুঁড়ে আর একটা হাতে বোধহয় চুড়ি বা বালা কিছু পড়েছে ওর মিমির কাছ থেকে নিয়ে। ও সকাল থেকে ওর মিমির কাছেই আছে, কারণ আমি বললাম যে দিদি তুই ওকে একটু দেখ, ওকে আমি স্নান টান করিয়ে দিচ্ছি। ওকে স্নান করিয়ে সকালে ব্রেকফাস্ট করিয়ে ওর মিমির কাছে দিয়ে দিয়েছি, ওর মিমির সাথেও সারা আছে। আর এদিকে যতটুকু সম্ভব মাকে হেল্প করা যায় স্নান টান করে উঠে সেইটুখানি, যেহেতু একমাত্র মাই আমাদের বাড়িতে নির্জলা উপোসটা করেছে এবং মাই অঞ্জলি দেবে। আমাদের সবাইরই কিছু না কিছু খাওয়া হয়েছে নিরামিষ, কিন্তু তাও অন্ন আমরা খেয়েছি, যার জন্য অঞ্জলিটা অন্ন খেয়ে দেওয়া যায় না অ্যাকর্ডিং টু ঠাকুরমশাই বা অ্যাকর্ডিং টু রুলস, যাই হোক সেটা। তো সেই জন্য আমরা কি অঞ্জলি দেবো না, আমরা পুজোটায় আছি। মা নির্জলা উপোস থেকে সম্পূর্ণ পুজোর সব কিছু গোছাচ্ছে। আমাদের এই পুজোটা অ্যাকচুয়ালি মানে কালী পুজোর মতোই সব ব্যবস্থাপনা। এবং বাবার কাছে গল্পটা শুনছিলাম আজকে সকালে আমরা ব্রেকফাস্ট করতে করতে, যে বহু মানে প্রায় চার জেনারেশন আগে আমাদের যেটা মানে পৈতৃক, মানে এই বাড়ির আগে যে বাড়িটা ছিল সেটা বনগাঁ 6 ঘড়িয়াতে। সেটা অনেকে যারা বনগাঁয় থাকো তারা জানবে 6 ঘড়িয়া জায়গাটা। সেখানে যে আমাদের জমিদার বাড়ি, মানে পুরনো বাড়ি, সেই বাড়িতে নাকি কালী পুজোও হতো, এবং এই দিনে কালী পুজো এবং লক্ষ্মী পুজো দুটোই করা হতো। এবার কালী পুজোটা কেন বন্ধ হয়ে গেল বা কী কারণ সেটা আমি সত্যিই জানি না, সেটা একবার বাবার সাথে একদিন বসে আবার গল্প শুনতে হবে। তো এই মায়ের মোটামুটি ঠাকুরকে গোছানো, মাকে গোছানো হয়ে গেল। এবার এই সুতো বাঁধছে, আর আমাদের ঠাকুরমশাইয়ের আসার টাইমিং উনি দিয়েছেন 3:30 থেকে 4টের মধ্যে। অমাবস্যা না লাগলে তো এই পুজোটা করা যায় না। ওই জন্যই বললাম যে কালী পুজো আর মা লক্ষ্মীর পুজোটা একসাথেই প্রায় গোছানো, সব কিছু এক। কারণ মা একটু পরই আবার মা লক্ষ্মীর জন্য যে মা লক্ষ্মীকে সাজানো হয়ে গেল, বসানো হয়ে গেল, এবার মা হচ্ছে মায়ের ভোগ রান্না করা শুরু করবেন। আর আমি যতটুকু পাচ্ছি চেষ্টা করছি মাকে হেল্প করা, কিন্তু মা মোটামুটি যেহেতু নিজেই নির্জলা উপোস থেকে আছে,
সেই জন্য মা চাইছে মা নিজে হাতেই সব করুক, বিকজ আমরা একটু আধটু কিছু খাওয়া দাওয়া করেছি, ঠিক আছে। বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। তো মা এই বিশ্বাসটা নিয়ে অনেকটাই মানে পুরো সাত্ত্বিকভাবে, অনেক সুন্দরভাবে, শ্রদ্ধার সাথে, ভক্তির সাথে পুজোগুলো করে আমাদের বাড়িতে। ঠাকুমা চলে গেছেন, আমার জেঠিমা চলে গেছেন, এখন মার ওপর সম্পূর্ণ দায়িত্বটা, যে দায়িত্বটা মা খুব সুন্দরভাবে ভালোভাবে পালন করেন, বহু বছর ধরে পালন করে আসছে, যে এই বাড়ির যতগুলো পুজো আছে সেইগুলো নিষ্ঠার সাথে করার। সেই জন্য সেইখানে আমরা কেউ আঘাত করি না, উনি ওনার মতো যতটা পারে করার চেষ্টা করেন। সরি, ভয়েস ওভার দিতে গিয়ে একটু তো গলাটা শুকিয়ে আসে। তো মা মা যথারীতি শুরু করে দিয়েছে ভোগের রান্না করা। ভোগ রান্না করতে গেলে তার একটা নিয়ম হচ্ছে, মুখটাকে আটকে নিতে হয়, স্লাইড নাকটা একটু বেরিয়ে থাকবে যাতে মানুষ নিঃশ্বাস নিতে পারে বা কিছু, বা অনেক জায়গায় আমি দেখেছি নাকও তারা বন্ধ করে নেয় যাতে নিঃশ্বাসটা ঠাকুরের ভোগের ওপর না পড়ে, বা কোনো রকম মুখের কোনো রকম থুতু জাতীয় বা এই ধরনের কোনো জিনিস যাতে মুখের মানে ভোগের ওপর না পড়ে। এবং ভোগ রান্না করতে গেলে কথা বলতে নেই। এইটা হলো ভোগের রান্না করার কিছু বেসিক রুলস, যেটা আমি জানি এবং ছোটোবেলা থেকে যেহেতু দেখে আসছি মাকে রান্না করতে, ভোগের রান্না। তো এবারে মা যেটা মানে থ্যাঙ্কস টু কোভিড, যে কোভিডের পর আমাদের মাস্কগুলো আমরা পেয়েছি, এবার মাস্কটা অ্যাভেলেবেল হওয়াতে একটা সুবিধা হয়েছে, যে মাস্কটাকে ঢেকে নিলে তাতে মানে খুব সুবিধা, মানে খুব সুন্দরভাবে রান্নাবান্নাও করা যায়। নাহলে আগে আঁচল দিয়ে বেঁধে নিতে হতো মুখটা, বা রুমাল দিয়ে বেঁধে নিতে হতো, এরকম একটা ব্যাপার ছিল। সো মা শুরু করেছে ভোগ রান্না করা। ভোগে আমাদের শুকনো ভোগ দেওয়া হয় মা লক্ষ্মীকে, লুচি, 5 রকম ভাজা, আলু ফুলকপির তরকারি, চাটনি, পায়েস, তার সাথে মিষ্টি থাকে, আর এই ধরনের শুকনো ভোগ দেওয়া হয়। কোনো অন্ন ভোগ মা লক্ষ্মীকে আমাদের বাড়িতে দেওয়ার নিয়ম নেই এখনও অবধি, আমি যা জানি। তো মার ভোগ রান্না হয়ে গেছে, এর মধ্যে ঠাকুরমশাই এসে গেছেন, এবং দেখা যাচ্ছে যে সব কিছু আস্তে আস্তে প্রপারলি খাবার দাবার যা আছে সব কিছু গোছানো হচ্ছে। তো এই নাড়ু টাড়ু সব মা একা হাতেই বানিয়েছে। আমরা তো এসছি কালী পুজোর ঠিক আগের দিন, সেটা আমার ব্লগ যারা দেখেছো তোমরা জানো, যে সন্ধ্যের পর এসছি, ওই জন্য মা সব গুছিয়ে রাখতে পেরেছে। কারণ এখন মেয়ে আসলে মেয়েকে টাইম দেওয়াটা অনেক বেশি জরুরি। তো মা ওই জন্য আগে থেকে সব নাড়ু বানিয়ে রেখে সব কিছু গুছিয়ে রেখেছে, যাতে মেয়ে আসলে মেয়েকে কিছুটা হলেও সময় দিতে পারে। আর সকাল থেকে মা তো একাই সব কাজ করছে, বাবা হেল্প করছে মাকে লাইট এই সেটিংয়ের কাজে, আর আমি তো মেয়েকে নিয়ে ব্যস্ত ছিলাম, মেয়েকে টাইমে খাওয়ানো, তেল মাখানো, স্নান করানো। তো এই পুজো শুরু হয়ে গেছে আমাদের অলক্ষ্মী বিদায় বা দীপান্বিতা লক্ষ্মী পুজো। এই ছিল সব আমাদের পুজোর যত শুকনো ভোগের ফল দিয়ে, খাবার দিয়ে মা লক্ষ্মীকে আমরা দেওয়ার চেষ্টা করলাম। মা লক্ষ্মী যেন প্রত্যেক বছর আমাদের প্রতি সেই কৃপাটা রাখে, যে আমরা প্রত্যেক বছর যেন এইভাবেই সাজিয়ে মাকে দিতে পারি, মাকে আমাদের বাড়িতে এইভাবেই আমরা রাখতে পারি। এটা মা লক্ষ্মী যেন সবসময় আমাদের সেই আশীর্বাদ আমাদের ওপর যেন রাখেন। তো প্রত্যেক বছর আমাদের বাড়িতে যিনি পুজো করেন শিবু জেঠু, উনি করছেন, এবং উনি পুজোটা সত্যি খুব ভালো করেন। মানে আমাদের বাড়িতে অনেক ঠাকুরমশাই এসছেন, এবার যেটা হয় যে সবাই সব সময় তো পেরে ওঠেন না, বার্ধক্যজনিত কারণে অনেকে পুজো করা বন্ধ করে দেন। তো এই হতে হতে এখন শিবু জেঠু আমাদের পুজো করেন। তো শিবু জেঠু আমার বিয়েও দিয়েছিলেন, তো যার জন্য উনি খুব ভালো পুরোহিত মশাই। তো আমাদের বাড়ির পুজো এই সব গোছানো হচ্ছে। মেয়ে যথারীতি অন্যদিন দুপুরবেলা প্রায় 2-2.5 ঘন্টা 3 ঘন্টা ঘুমায়, ও যথারীতি শাঁখের আওয়াজে, শঙ্খর আওয়াজে উঠে গেছে, বিকজ লক্ষ্মী পুজোতে ঘন্টা বাজানো যায় না, এটা হয়তো আমরা অনেকেই জানি। তো শঙ্খর আওয়াজে উঠে গেছে, তারপর আমি ওকে জামা টামা পরিয়ে আমি একটু স্লাইড রেডি হয়ে এলাম পুজোর জায়গায়। এই যথারীতি আবার একটু কিছু দেখা যাচ্ছে ক্লিপ, যে আমি শাঁখ বাজাচ্ছি। তো এই মাকে আরতি করা শুরু হলো। এই পুজোটা ঠিক বিকেল আর সন্ধ্যা, মানে গোধূলি লগ্নের যেটা হয়, সেই গোধূলি লগ্নের পুজো। এই পঞ্চপ্রদীপের এই তাপ, এই হলো আমাদের সব পুজো, মানে মাকে আরতি করে তারপর সব তাপ নেওয়া।
এই পুজোটা হলে এমনি আমাদের বাড়িতে কিছু গেস্টও আসবেন এবং প্রত্যেক বছরই আমাদের এখান থেকে যা প্রসাদ সবাইকে দেওয়া হয়, আমাদের পাড়া প্রতিবেশী, আমাদের কাছাকাছি যারা থাকে, আর কিছু মানুষ আছে যাদের আমাদের বাড়িতে আমরা ডাকি, তারা আসবেন। তো এই পুজোটা একটা সময় হতো, আমার মনে আছে ছোটোবেলাতে যখন আমি স্কুলে পড়ি তখন প্রায় 150-200 লোক এই পুজোতে আমাদের বাড়িতে এসে খেত। মানে বেঞ্চি পেতে, সেই বেঞ্চি চেয়ার দিয়ে সবাই বসে, আমাদের বারান্দা তখন অন্যরকম ছিল, মানে এটা তো পরে আমার বিয়ের আগে আগে রেনোভেট করা হয়েছে। তখন সেই বারান্দার এই মাথায় ও মাথা সেই বেঞ্চি আর চেয়ার পাতা হতো, সবাই বসে খেত। আমার নিজের মনে আছে আমি নিজে পরিবেশন করতাম, মানে বেঞ্চির এক মাথা থেকে অন্য মাথা কেউ কোনো খাবার চাইলে তখন দৌড়ে দৌড়ে গিয়ে আমি তাকে সেই খাবারটা রিপিট করতাম। আর মা নিজে হাতে, আমার মা নিজে হাতে এই 150-200 লোকের রান্না নিজে হাতে করতেন। এখন তো নাও রান্নার মাসিকে নিতে হয়েছে, কারণ সব মানুষেরই বয়স হয়, সব কিছু একটা ব্যাপার থাকে। আমরা আরও বেশি করে জোর করি যে না, আমরা সবাই মিলে যাই, এতগুলো মানুষের খাবার দাবার সব কিছুর ব্যবস্থা থাকে, তোমার বয়স হচ্ছে, তুমি শুধু পুজোটার দিকেই কনসেন্ট্রেট করো, পুজোটাকেই গোছাও, বাকি খাবার দাবারের জন্য আমাদের কাউকে নেওয়া উচিত। যেটা মা শুনেছেন অ্যাট লাস্ট, এবং লাস্ট 3 বছর ধরে এইভাবে চলছে। তো তার আগে অবধি মা প্রায় 150 লোকের রান্না একা হাতে করেছেন। তো মা তাই বলে যে আমি করেছি, এখনও হয়তো পারবো চেষ্টা করলে। আমি বারণ করি যে না, দরকার নেই, বয়স বেড়েছে, বয়সটাও তো অনেক বছর বেড়েছে, আমি স্কুলে পড়ি তখনকার বয়স আর এখন আমার নিজের মেয়ে হয়ে গেছে, অবশ্যই বয়সের মধ্যে অনেক তফাৎ আছে। তো মেয়েকে আমি তাই বললাম, মেয়েও তার দিদুনের কোলে বসে আছে হাত জোড় করে, পুজো হচ্ছে, সেই পুজোটা দেখছে। তো ওর মধ্যেও এই জিনিসগুলো আস্তে আস্তে আমি মানে সঞ্চালন করার চেষ্টা করছি, যাতে ও আমাদের এই কালচারগুলো নিতে পারে। যে আমাদের, আর যথারীতি আমার মেয়ের ফেভারিট হচ্ছে তুলসী পাতা, ও তো ওখানে তুলসী পাতার মানে সমুদ্র পেয়েছে, তার থেকে যথারীতি একটা তুলসী পাতা তুলে খাওয়া শুরু করেছে। অন্য সময় চিবিয়ে চিবিয়ে খায়, আজকেও চুষে চুষে খাবে। আমি তখন বললাম যে মা, ওরকম খায় না, তুমি চিবিয়ে নাও। মায়ের পুজো হচ্ছে, তার সামনে বসে বসে তুলসী পাতা চুষছে। মানে ওর যখনই দৈনিক পুজো আমরা করি বাড়িতে, ও মিনিমাম ওকে 5 থেকে 6টা তুলসী পাতা দিতেই হবে, নাহলেও রাজি হবে না, মানে ওখান থেকে সরবেই না। এখানেও যথারীতি তাই, চোখের সামনে এত তুলসী পাতা পেয়েছে। আর এই আমি এখন লক্ষ্মীর পাঁচালি পড়া শুরু করলাম, ঠাকুরমশাই পুজো করে চলে গেলেন, তারপর আমি কিছুটা পাঁচালি পড়বো, আর বাকি পাঁচালিটা আমার বড়দি পড়বে, বিকজ মা তখন ওইদিকে প্রসাদ টোসাদ গোছানোর, মা তো মানে সকাল থেকে নির্জলা উপোস। তো আমরা বললাম যে পাঁচালি আমরা 2 মেয়ে মিলে পড়বো, তুমি একটু গিয়ে মুখে কিছু দাও, কারণ সকাল থেকে নির্জলা উপোস থেকে এখন যখন পাঁচালি পড়তে বসেছি তখন বাজে ঘড়িতে 5:30। তো সে আমি বললাম এই সময়টা অনেকটা, এবার তুমি গিয়ে কিছু খাওয়া দাওয়া করো, পুজো হয়ে গেছে, আমরা পাঁচালি পড়ছি। এই যথারীতি আমার পাঁচালি পড়া শুরু হয়েছে, এবং আমি কিছুটা পড়বো, পড়ে আমি তারপর মেয়ে যেহেতু পড়তে পড়তে অনেকটা আমার মানে ডিস্টার্ব করছিল, মানে যেটা হয় আর কি, আমার কোলে এসে বসছে, আর এখানে যেহেতু আগুন আছে, ও সেই জন্য আমি চাইছিলাম না যে ও বেশি কাছে আসুক, সেই জন্য আমি কিছুটা পড়লাম, পড়ে আমি উঠে গেলাম, তারপরে দিদিকে দায়িত্ব দিলাম পাঁচালিটা পড়ার। তো সবাইকে আর একবার কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আর সবাই ব্লগটা দেখো, পুনমের গল্প। আমার মনে হয় না আর বেশিক্ষণ ভয়েস ওভার দিলে তোমাদের আরও ভালো লাগবে, আর আমিও আর ভয়েস ওভারে একই কথা কতবার বলবো বলো। সো একই কথা একটাই বলবো, সেটা হচ্ছে পুনমের গল্প দেখতে থাকো, ফলো করো, শেয়ার করো। ইউটিউব চ্যানেল পুনমের গল্প, ফেসবুকে আমার প্রোফাইল হচ্ছে পুনম ঘোষ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাকি ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এবং ব্লগ এখন পরপর আসবে, কিছু কিছু ছোটো ছোটো মিনি ব্লগও হয়তো আসতে পারে বাজি ফাটানোর ওপর, সেইগুলো দেখতে থেকো। আর 2 দিন পর হচ্ছে ভাইফোঁটা। সো ভাইফোঁটার দিনও আমরা সবাই মিলে আনন্দ করব, সেই মুহূর্তগুলো তোমাদের সবার সাথে শেয়ার করার চেষ্টা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালী পুজো সবাই আনন্দের সাথে সেফলি বাজি ফাটিও, এবং সবাই আনন্দের সাথে পরিবারের সাথে, বন্ধু বান্ধব সবার সাথে কাটাও, কিন্তু বাজিটা সবাই সেফলি ফাটিও। ওকে, চলো, টাটা। দেবীর কৃপায় তার দুঃখ হইল দূর, অতি হইল কৃষ্ণদেব ঐশ্বর্য প্রচুর। কালক্রমে শুভ দিন জন্মিলা হইল সংসার বাবু হট করে নয় জ্বলল তার উজ্জ্বল আলা, এই লক্ষ্মীব্রত जा जा जा